আমি এসছি এখন, এটি হচ্ছে সর্বশেষ বাংলাদেশের সর্বশেষ জেলা, সীমান্ত জেলা বলা হয়, এবং হিমালয়ান সমতল অঞ্চল বলা হয় এই অঞ্চলটিকে। পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের একটি হারিয়ে যাওয়া গ্রাম, যে গ্রামটি এখন নিশ্চিহ্ন হয়ে গেছে, যে গ্রামটির নামটি হয়তো আমরা কাগজে কলমে পাবো, কিন্তু আদৌ কোনো এটার অস্তিত্ব নেই। সেই গ্রামে এসে দাঁড়িয়েছি। সেই গ্রামটির নামটাও অনেক সুন্দর, কীর্তনপাড়া। কিন্তু আমার এই গ্রামগুলোতে প্রায় প্রত্যেক গ্রামেই আমার সেই ছোটবেলার বন্ধুগুলো রয়ে গেছে আর কি। যেমন ও হচ্ছে আব্দুর রাজ্জাক। আমরা একসাথে পড়াশোনা করেছি ভজনপুর স্কুলে, এবং তার সঙ্গে আমাদের খুব মজার স্মৃতি আছে, খুব দারুণ আমাদের ঘটনা আছে, কাহিনী আছে। ছোটবেলার বন্ধুদের প্রত্যেকেরই আসলে এরকম কাহিনী বর্ণনা থাকে। কিন্তু আমার এই বন্ধুর বাড়ি ছিল মূলত কীর্তনপাড়া গ্রামে, এবং তাদের যে বাবারা ছিলেন এবং দাদারা ছিলেন, তারা কিন্তু ছিলেন ইন্ডিয়ান, মানে তারা 1947-এর আগে ভারতে বসবাস করত। এখানেই এই কীর্তনপাড়া গ্রামের অপর পাশেই হচ্ছে গ্রামটির নাম কি রাজ্জাক? কৈমারি দালালপাড়া গ্রামে তারা থাকতো এক সময়। এবং তারপরে 1947 সালে হঠাৎ করে রাজগঞ্জ বাজারে তার বাবা বাজার করতে গিয়েছিলেন। প্রতিদিনের নিয়মতান্ত্রিক যে বাজারগুলো, চাল ডাল কেনার জন্য তারা গিয়েছিলেন। তো সেইখানে তারা হঠাৎ করে শুনতে পেলেন যে ওখানকার লোকজন যারা হিন্দু ছিল, তারা বলছে যে কৈমারি গ্রামের আর কেউ থাকতে পারবে না, এই দেশে কোনো মুসলমান থাকতে পারবে না, মুসলিমদেরকে আজকে রাতের মধ্যেই বাংলাদেশে যেতে হবে, কারণ এটা এখন হিন্দু রাষ্ট্র, বাংলাদেশ এখন পাকিস্তান, পশ্চিম পাকিস্তান এখন মুসলিম দেশ হবে, পাকিস্তান হবে মুসলিম দেশ, কাজে যারা মুসলিম তারা এখানে থাকতে পারবে না, তাদেরকে চলে যেতে হবে। আমার এই বন্ধুর বাবারা এবং সাথে ওই কৈমারি গ্রামের আরও কিছু লোকজন তারা ভয়ে সন্ত্রস্ত হয়ে গেল, ভীত সন্ত্রস্ত হয়ে গেল। তো সেইখানকার একটি মজার ঘটনা হচ্ছে, এই গ্রামেরই একজন লোক, খিজার উদ্দিন তার নাম ছিল, তিনি আবার আসাম থেকে পালিয়ে এসেছেন রাজগঞ্জ বাজারে তার বাপের সঙ্গে ঝগড়া করে। ওই বাচ্চাটি ঘুরে বেড়াচ্ছে। খিজার উদ্দিনের বয়স তখন কত রে, 13-14 এরকম হবে, 13-14 বছর। তো ওই সে বাজারে ঘুরে বেড়াচ্ছে, হঠাৎ করে এই রাজ্জাক, আমার বন্ধু রাজ্জাকের বাবা সালমত আলী, তিনি দেখলেন যে একটি ছেলে ঘুরে বেড়াচ্ছে। তো ওকে যে জিজ্ঞেস করলেন, এই তোমার কি হয়েছে, কি ঘুরে বেড়াচ্ছ কেন এভাবে? তো খিজারউদ্দিন বলল যে আমি তো পালিয়ে এসেছি আসাম থেকে, আমি যে কোথায় যাব আমি জানি না, আমার ঘর বাড়ি নেই। তাই নাকি? আসাম থেকে কেন আবার পালিয়ে এসছো? আমার বাবার সঙ্গে ঝগড়া করে চলে এসেছি। ও আচ্ছা, তো ঠিক আছে, তোমার যেহেতু ঘর বাড়ি নাই, তুমি আমার সাথেই চলো। তখন ওই রাতেই সালমত আলী খিজারউদ্দিনকে সাথে নিয়ে এবং ওই গ্রামের, কৈমারি গ্রামের আরও যে লোকজনগুলো ছিল তাদের সবাইকে নিয়ে এই কীর্তনপাড়া গ্রামে চলে আসে। কিন্তু সেদিন ছিল রবিবার, থাকার মতো কোনো জায়গা নেই। কীর্তনপাড়া গ্রামের একটি বড় কাঁঠাল গাছ ছিল, সেই কাঁঠাল গাছের তলায় সারা রাত নির্ঘুম কাটিয়েছিলেন কৈমারি গ্রামের বেশ কয়েকশো মানুষ। তার পরের দিন তারা কীর্তনপাড়া গ্রামে যে হিন্দুরা বসবাস করত তাদের সঙ্গে বসে, তাদের সঙ্গে নেগোসিয়েশন করে 78 একর জমি বদল করে হিন্দুরা চলে গেলেন কৈমারি গ্রামে, আর কীর্তনপাড়ার এইখানে বসবাস শুরু করলো কৈমারি গ্রামের মুসলিম সম্প্রদায়ের মানুষেরা। কীর্তনপাড়া গ্রামটা গোলাকারে ছিল এবং চতুর্পাশে আম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ, ওই বটের গাছে অনেক মৌচাক ধরত। মৌচাক মনে করেন 70-80টা প্রতিটা ডালতে মৌচাক ধরত। ওই মৌচাকগুলাতে মানে বিভিন্ন রকমের লাল নীল পাখি আসে, ওগুলো মৌচাক ওই মধু খাইত, ওখানে বসতো। আর অনেক রকম গান পাখিদের, ওইখানে বসে পাখিগুলা মানে কিচিরমিচির করে আর গান করে। আর বর্ডারের পাশে মোটামুটি 5-7টা বড় বড় আম গাছ ছিল,
দেখতে মনে করেন যে এক প্রকার মানে কি বলে ওই চিড়িয়াখানার মতো আচ্ছা, সৌন্দর্য। নদীর ঘাট ছিল, আমরা ওই পাশে নদীতে গোসল করতে যাই। হিন্দুরা আসতো, ওই হিন্দুরা আর পূর্বপুরুষ পর্যন্ত ওই হিন্দুর গ্রাম ছিল, এই জন্য এই গ্রামটার নাম কীর্তনপাড়া। ওরা এখানে কীর্তন দিত, এই কীর্তন দিত। তখন আমরা এই কীর্তনপাড়ায় বসবাস করলাম, তখন হিন্দুরা সরে চলে গেল ভারতে, আমরা এখানে বসবাস করা শুরু করলাম। দেখতে পাচ্ছেন যে এইটা হচ্ছে শাও নদী। এটা ভারতে উৎপত্তি হয়েছে, ভারতে উৎপত্তি হয়ে এই ভাঙ্গিপাড়া গ্রাম দিয়ে এটা প্রবেশ করেছে বাংলাদেশে, এবং বাংলাদেশ থেকে এটা আরও সামনের দিকে গিয়ে করতোয়া নদীর সঙ্গে মিলিত হয়ে করতোয়া নাম নিয়ে তারা চলে গেছে আমাদের দক্ষিণের দিকে। তো শাও নদীর পাড়েই গড়ে উঠে কীর্তনপাড়া গ্রাম। এই যে রাস্তাটি আপনারা দেখছেন এটা অত্যন্ত প্রাচীন একটি রাস্তা। এই গ্রামটির পাড়েই কিন্তু কীর্তনপাড়া গ্রামটি গড়ে ওঠে। এই বাঁশ গাছ, এগুলো অনেক পুরনো বাঁশ গাছ, অনেক প্রাচীন আমলের। তারা কিন্তু এখানে বসবাস করতো, এবং এই বাঁশঝাড় দিয়ে, এই বাঁশঝাড়ের নিচেই অনেক গাছপালা ছিল, বাড়িঘর ছিল, এবং এই নদীতেই কিন্তু, এই নদীর মাছ দিয়েই কিন্তু এই যে গ্রামটি, এই গ্রামের মানুষরা আমিষের চাহিদা মেটাতেন। এবং এই গ্রামে নাকি অনেক বড় বড় গাছপালা ছিল, আম গাছ ছিল, কাঁঠাল গাছ ছিল, লিচু গাছ ছিল, এবং সেই আম সারা গ্রামের মানুষগুলো একসাথে আম উৎসব করতো, কাঁঠাল উৎসব, সবাই মিলে বসে আম কাঁঠাল খেত। একটা উৎসবের মতো আমেজ ছিল, এবং এই নদীতেই তারা গোসল করত, তারা নানা ধরনের জীবিকা নির্বাহের কাজও করত। তারপরে এই চলে যাওয়াটা কিভাবে শুরু হলো? এটা থেকে হঠাৎ করে মানে অন্য এখান থেকে পালায় যেতে হবে, অন্য একটা গ্রামে যেতে হবে, এটা কেন শুরু হলো? ওই যে ভারতীয়রা মানে রাতের বেলায় আসে, 1-200 লোক আসে, লাইট টাইট ফোকাসিং করে আর বলে যে কীর্তনপাড়ার লোক এগুলা ক্ষতি করলো আমাদের। আসলে তো আমরা এই গ্রামের লোক একটা ওরকম খারাপ ছিল না। বাইরের লোকগুলো আসতো এই দিক দিয়ে, কাছত বর্ডার আমাদের বাড়ি ছিল, এই দিক দিয়ে আসে, ওরা চলে যাইতো, আমাদের উপর চাপ দিত। এই ভয়ে আমরা মানে জায়গা খোঁজা শুরু করলাম। লাস্টে আমাদের ফালির মানে লাস্ট মাথায় বাড়ি করলাম। এখান থেকে মনে করেন যে শান্তিনগরের সাবেক চেয়ারম্যান মকসেদ আর জাহিদ প্রফেসর, খিজার ভাই, মোটা কাকা, হামিদ, জনাব, জালাল ভাই, কেলা কাকা, এরা মনে করেন যে ওইখান থেকে চলে আসার পর, ওইখানে তো আমাদের ভিটায় বসবাস করতো। ওইখান থেকে আসার পর নিজ জায়গায় ভালোভাবে সুন্দরভাবে একটা বসবাস করা শুরু করলো, এই জন্য নাম পড়লো শান্তিনগর। ও আচ্ছা, তখন গ্রামটা একটা নতুন নাম হলো। তো এরকম এরপরে ইন্ডিয়ান যে মানুষগুলো, তারা এদের উপর নির্যাতন করতো, বিএসএফ এসে নানা ধরনের দিত। তারপরে এরা সিদ্ধান্ত নিল যে এই কীর্তনপাড়া গ্রাম ছেড়ে তারা অন্য গ্রামে চলে যাবে। 80-র দশকে বেশ কিছু মানুষ এখান থেকে গিয়ে পাশেই জমি জায়গা কিনে ওখানে বাড়ি করলো। একটি গ্রামের নাম দিল তারা শান্তিনগর। কীর্তনপাড়ার মানুষজন নতুন একটি গ্রামে গিয়ে নাম দিল শান্তিনগর গ্রাম। এখনও শান্তিনগর গ্রাম আছে, কিন্তু কীর্তনপাড়া আর নেই, কীর্তনপাড়া গ্রামটি আর নেই। এখানকার মানুষরা এখন অন্য একটি গ্রামে গিয়ে বসবাস করছে। এখানকার যারা কীর্তনপাড়ার কিছু মানুষ পরবর্তীতে তারও কিছু শান্তিনগর গ্রাম প্রতিষ্ঠার পরে কিছু মানুষ এখানে থেকেই গিয়েছিল, তারা আবার নতুন করে আরেকটি জায়গায় গিয়ে বাড়ি করা শুরু করল। তারা সেখানেই তাদের গ্রাম নামেই তারা পরিচিত হতে লাগলো। এই ছিল আমাদের হারিয়ে যাওয়া গ্রামের গল্প আরেকটি পর্ব। আমরা এই হারিয়ে যাওয়া গ্রাম নিয়ে আরও 3টি গ্রামকে আমরা দেখাবো, আপনাদের সামনে নিয়ে আসবো, যে গ্রামগুলো সীমান্ত এবং দেশভাগের কারণে প্রতিষ্ঠিত হলেও গ্রামগুলো এখন বিলীন। ধন্যবাদ।